অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ, আর এবার একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামতে চলেছেন বিজেপির সফলতম রাজ্য সভাপতি। 6 জানুয়ারি থেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কর্মসূচি করবেন দিলীপ ঘোষ। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণের ব্যারাকপুর, রানাঘাট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজের পুরনো সংসদীয় এলাকা মেদিনীপুরে সভা করবেন দিলীপ ঘোষ। জানুয়ারি মাসে এমন একাধিক সভা করার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা প্রচার কৌশল নিচ্ছে বিজেপি। ফেব্রুয়ারিতে পিকনিক, চা চক্র, উঠোন বৈঠকের মধ্যে দিয়ে প্রচার করবেন দিলীপ ঘোষ। এদিকে সল্টলেকে বিজেপির দফতরে এবার আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ। কলকাতায় থাকলে এবার থেকে রোজই সল্টলেকের দফতরে বসবেন তিনি। দলের সঙ্গে দূরত্ব, রাজ্য সরকারের তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকা, শহরে অমিত শাহর মেগা বৈঠকের দিন জামাই ষষ্ঠী খাওয়া, এসবই এখন অতীত। রাজ্য রাজনীতির টি-20 পিচে ফের ফর্মে দিলীপ ঘোষ, আর এদিন ওয়ান ম্যান আর্মি তত্ত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য শোনা গেল তার গলায়। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে কিছু প্রমিনেন্ট ফিগার থাকে, যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। উনি যার দিকে আঙুল তুলেছেন সেটা তার দলেরই নেতা। আমি তাদের ঘরোয়া কন্দল নিয়ে কিছু বলতে চাই না। তারা ওই জন্যই তো বললাম, সকালে এক বিজেপি, বিকেলে এক বিজেপি, দুপুরে আর এক বিজেপি। তো বিজেপি নিজের ঘর সামলাতে পারে না, তাদের সবাই নেতা, সবাই স্বপ্ন দেখে বাংলা দখল করার। তো ইনি ওনার বিরুদ্ধে বলবেন, উনি ওনাকে টিকিট দেবেন না, এইসব তো হামেশাই হয়। সেই জন্যই বললাম, সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্যে এই মুহূর্তে বাংলায় কোনো রাজনৈতিক বিকল্প নেই। বুধবার যোগ দিয়েছিলেন অমিত শাহর বিশেষ বৈঠকে। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করেছেন। আর শুক্রবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে আগের মতোই পাওয়া গেল দিলীপ ঘোষকে। একজন ব্যক্তির একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই, কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। হুমায়ুন কবিরের নতুন দল কি তৃণমূলের ভাগের মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধে করে দেবে? এই নিয়ে গত 2 সপ্তাহে রাজ্য রাজনীতিতে কম চর্চা হয়নি। এদিন এ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে এটা বড় শক্তি হিসেবে উঠে আসবে। দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে, কারণ ওয়েটিংয়ে আছেন তিনি নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন। ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমি নওশাদ না, আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি। দিলীপ ঘোষ বাচালতা বেশি করে, এই বাচালতার কোনো জবাব হয় না। দিলীপবাবু এখানে একটা সত্য কথা বলে ফেলেছেন যে আইএসএফকে নিয়ে আলোচনা হয়েছিল, কি ঘটেছে, অর্থাৎ এবারও আর কিছু ঘটবে না যতই যাই হোক। কিন্তু দিলীপবাবু ওনার দলের নেতাদেরই প্রশ্ন করুন, তাদেরই তো প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির আজকে এই জায়গায় লাফালাফি করছেন। সেই প্রচ্ছন্ন মদত দেওয়াগুলো বন্ধ করুন। এই খেলাটা তো তারা খেলছেন, সব জায়গায় খেলেন। বিহারেও আমরা দেখিয়েছি বিভিন্ন ফোর্সকে নেমে ভোট কাটার খেলা খেলেন, এখানেও ভোট কাটার খেলা চেষ্টা করছেন। কিন্তু ভুলে যাচ্ছেন এটা বাংলার মাটি, এখানে ওই সব খেলার, ওই চিত্রনাট্যের কোনো দাম নেই। ওই চিত্রনাট্যগুলো বস্তা পচা চিত্রনাট্য। এখানে বাংলার মাটি শক্ত ঘাঁটি, ওসব করে লাভ হবে না। সব মিলিয়ে নতুন বছরে দিলীপময় রাজ্য রাজনীতি। রঞ্জিত সাও, শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন, যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা
আত্মহত্যা করছেন, তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না, ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল, সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু। বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, জ্ঞানেশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যোগী আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।